তুমি জাংকুকের বউ? তে এক পা এগোলো, সম্ভ্রান্ত অবস্থা বজায় রেখে মার্জিত সুরে বলল, জি, আমি আপনার বন্ধু কিম নাম জুনের পুত্রবধূ। আমি কি একটু বসতে পারি? আপনার সাথে কিছু কথা ছিল, সেগুলো জেনেই চলে যাব। ভদ্রলোক সৌজন্যমূলক হাসি দিল। যেমনটা তিনি জাংকুকের মুখে শুনেছিলেন, মেয়েটার আচরণ তার চেয়েও চমৎকার। নিজের জন্য সঠিক মেয়ে নির্বাচন করেছে সে। আত্মগরিমা সুলভ ব্যক্তিত্ব, কথাবার্তায় বিচিত্র ধরনের শোভা টের পাচ্ছেন উনি। লোকটা প্রফুল্ল হয়ে সোফায় বসতে বলল, কণ্ঠস্বর নরম করে প্রসন্ন হাসিতে বলল, তোমার আগমনে বেশ অবাক হয়েছি। আমার এই বাড়িটায় তোমার স্বামী একদিনও আসেনি, আগেরটাই এসেছিল। কত করে বললাম একবার এসো, কিন্তু ও তো ব্যস্ত মানুষ। বসো না মা, গিন্নিকে একটু চা পানি আনার জন্য। তৎক্ষণাৎ বাদ সাধল তে। তে কুশলীর ব্যাপারটা এই মুহূর্তে নিতে চাইছে না। মোদ্দা কথায় ফেরার জন্য তার মনটা আনচান করছে। আয়ুষ সামনে শুরু করবে কিনা দ্বিধায় আছে সে। এরপর গলা পরিষ্কার করে বলল, আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানবেন। জানানোর কাজটা কে করেছে আমি জানি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু জানি আপনি আমার শ্বশুর মশাইয়ের বন্ধু। বয়সে আমি খুবই ছোট, তাই আপনাকে কাকা বলে ডাকবো। আজ আপনার কাছে এসেছি কেননা সত্যিটা জানার প্রয়োজন। কাকা বলে যেহেতু ডেকেছি, দয়া করে সেই মানটুকু রাখবেন। যা জানেন সবটা খুলে বলবেন। আমার শ্বশুর মশাইকে কেন মারা হলো, 2 নাম্বার, এই সংক্রান্ত বিষয়ে আপনি কি জানেন? দুটো প্রশ্নের উত্তর দ্রুততার সাথে দেবেন। আমি সময় নষ্ট করতে চাইছি না। প্রশ্নগুলো ছিল এমন যেন গালে কেউ সোপাটে চড় মারল। আকস্মিকভাবে চড় খেলে কানটা যেমন ভোবো করে, মস্তিষ্কটা তেমনই ঠেকলো। যেই ঘটনা কোনোদিনও ঘটাতে চায় না, জানাতে চায় না, সেই নেই আগমন। তবে কি সব বলবে, খুলে বলবে সবটা? কয়েক মুহূর্ত চুপ থেকে চিন্তা ভাবনা করলো। পরক্ষণে অধর কামড়ে নিদম্ব সুরে বলল, সর্ষের ভিতর ভূত ছিল, যেটা আরিম বুঝতে পারেনি। আরিম খুব ভালো ছিল, তার চেয়েও বড় কথা, ওর মতো ইমানদার লোক আর একটাও দেখিনি। একসাথে ট্রেনিং, একসাথে প্রমোশন, সব কিছু একসাথে করেছি। আমাদের প্ল্যান ছিল 2 বন্ধু একই দিনে বিয়ে করব, কিন্তু আরএম গ্রামের একটা মেয়েকে বিয়ে করলো। বিয়ের পর সব ঠিকঠাকই ছিল, যেমনটা সব পরিবারে ঘটে থাকে। জিন ভাবিও অমায়িক মানুষ, ততদিন আমিও সংসার ধর্মে ব্যস্ত। আরএম কোনোদিন ভাবতেও পারেনি ওর কাছের মানুষগুলো মৃত্যুক ছিল। আমার প্রাণের বন্ধুটা যাদের বিশ্বাস করতো, তারা এক একটা বিশ্বাসঘাতকের চেয়েও নিষ্ঠুর। প্রায় কয়েক যুগ আগের কথা। তখন কোনো একভাবে অস্ত্রের চলাচলটা জানতে পারে। অনেক জানার চেষ্টা করেছি, ওকে অনেকবার বুঝিয়েওছি। ও মুখ খুলেনি। জিজ্ঞেস করেছি, কিভাবে জানলি, খুলে বল। ও আমায় বলেনি। একবার শুধু বিরস মুখে বলল, সর্ষের মধ্যে ভূত থাকে বন্ধু। ততদিনে ওর কথা আমি। কথার মাঝপথে থামিয়ে দিল তে। অন্যদিকে আয়ু উন্মুখ হয়ে আছে। চরম কিছু সত্য কথা জানতে পেরেছে। আরো কিছু কথা যুক্ত করলো তে। সাবলীল প্রশ্নে বলল, শ্বশুর মশাই কি জানতেন লোকটা আমার দাদা ছিল? লোকটা 2 চোখ বুঝলো, এরপর গভীর নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, হ্যাঁ মা, জানতো। তে কিছু বলল না। তার বুক ফেটে কান্না চলে আসছে। কেমন দুনিয়ায় বাস করেছে তারা, কার কাছে বড় হলো। সবকিছু তাহলে মিথ্যা ছিল? ওর পুরো জীবনটাই মিথ্যা বানিয়ে দিল। তে চোখ দুটো নিচু করে ফেললো, কোলের দিকে দৃষ্টি রেখে চুপ হয়ে গেল। লোকটা কিছুক্ষণ নীরব থেকে আবারও বলে উঠল, সব জানতো ঠিকই, প্রমাণ করতে পারেনি। শক্ত প্রমাণ ছিল। তখনকার আইন তো আজকের মতো নড়বড়ে না। তখন অনেক কিছুই দেখতে হতো, আর এখন টাকা ফেললেই কাজ শেষ। জাংকুককে প্রচুর বারণ করেছি, ছেলেটা শোনেনি। আরিমের রেখে যাওয়ার সূত্র ধরে সবকিছু ঘেটেছে। জাংকুক ওর বাবাকে খুব ভালোবাসতো। কোনোদিন কোনো সন্তানকে নিজের বাবার কেসে তদন্ত করতে দেখেনি, ও করেছে। তারপরেও আরিমের কেসে শক্ত কোনো প্রমাণ পায়নি। কতটা দুঃখ নিয়ে কাজটা করেছে সেটা শুধু আমি জানি। ওর ভিতরটা ঝাঁঝরা করে দিয়েছে। ওকে তো তোমরা সুস্থ মানুষের মতোই দেখো, হাসি খুশি ব্যক্তির মতো চলতে দেখো। ওর আসল সময়টা শুধু আমি দেখেছি। আমার অপোজিট সোফায় বসে চুপচাপ জানলার বাইরে তাকিয়ে থাকতো। আমি ড্রিঙ্কসের গ্লাস নিয়ে বকবক করতাম, আর ও শুধু চুপচাপ শুনতো।
মাঝে মাঝে অন্য মনস্ক গলায় বলতো, মেজর, আমি যদি তখন কোয়ালিফাই হতাম বাবাকে বাঁচাতে পারতাম। আজ এই চাকরি করে কি লাভ? জিন ভাবি এখনো আরএমের বিষয়ে কিছু জানে না, তাকে জানানো হয়নি। শুধু আমি, জাংকুক আর একজন ব্যাচমেট ছাড়া কেউই জানতো না। সেও গত বছর হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন এই সত্য শুধু তুমি, আয়ু আর জাংকুক জানে। দেখো না মা, আজ যে এখানে এসেছো, এই বিষয়টা যেন বাইরে কাউকে বলো না। ছেলেটা তোমাকে নিয়ে খুব চিন্তা করে। কালও যাওয়ার আগে আমাকে বারবার সতর্ক করে দিয়েছে আমি যেন তোমার দিকে নজর রাখি। তুমি আজ বাড়ি থেকে বেরিয়েছো শুনলে খুব চটে যাবে। আর বিপদ ডেকো না মা, আজ শীঘ্রই চলে যেও। বাইরের অবস্থা এমনিতেই খুব খারাপ, কাল থেকে আবহাওয়াটাও ভালো না। মিনহোকে নিয়ে যত দ্রুত পারো ফিরে যাও। তে চোখ বন্ধ করে ফেললো। হাতের উপর এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। ক্ষুদ্র বিন্দুটা দেখতে পেল ভদ্রলোক। মেয়েটার খুব কষ্ট হচ্ছে, সে সেটা অনুভব করতে পারছে। মাথায় কি একটু স্নেহের হাত বুলিয়ে দেবে, একটু সান্ত্বনার বাক্য বলবে? মেয়েটার মুখের করুণ ছাপ পড়েছে। তারও বড় বড় দুটো মেয়ে আছে। মেয়েদের চোখের জল দেখলে ভিতরটা পুড়ে যায়। লোকটা নরম গলায় বলল, উপরে আল্লাহ আছেন মা, ভয় পেও না, কোনো ভয় নেই। দুটো হাত তুলে এমনভাবে তার কাছে যাও যেন মূল্যবান চাওয়াটা তিনি কবুল করে। তুমি আমার ছোট মেয়ের বয়সী। তোমাকে দেখে আমার মেয়েটার কথা মনে পড়লো। তুমি কেঁদো না, আজ তো দেশের অবস্থা ভালো না। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি এরকমটা ভেবো না। জাংকুক যদি অনুরোধ না করতো তাহলে তোমাদের দুজনকে জোর করে রেখে দিতাম। গিন্নিকে এতক্ষণে চুলার ধারে রাখতাম। আমাকে খারাপভাবে নিও না। এবার আয়ুর মুখে এক টুকরো হাসি ফুটল। সে বলল, আঙ্কেল, আপনি তো সবাইকে ভুলে গেছেন। আগে তো প্রায় আসতেন, আমাদের সাথে কত আড্ডা দিতেন। মামা চলে যাবার পর থেকে আর আসেন না। দিনগুলো খুব মিস করছি। অতীতটা অনেক সুন্দর ছিল। আজ আপনার মুখে যা যা শুনলাম, নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। মামার মৃত্যু নিয়ে কথাটুকু বলার আগে চোখ নামালো সে। চট করে ওড়না দিয়ে চোখটা চেপে ধরলো। গলার কাছে কান্না কুণ্ডলি পাখি জমে গেছে। আয়ু সেটা প্রাণপণে আটকাচ্ছে। সামান্য তথ্য জেনেছে বলে একটা মানুষকে মেরে ফেলবে? মানুষের বুকে এতটুকু দয়া নেই? এতটা নির্দয় কিভাবে হয় মানুষ? হঠাৎ পাশ থেকে তের গলা ভেসে এলো। কিছুটা পরিশ্রান্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, কাকা, আপনাকে খুব কষ্ট দিলাম। আমার আচরণে যদি আঘাত পেয়ে থাকেন ছোট ভেবে মাফ করবেন। আমার মনটা ভালো নেই, কি বলতে গিয়ে কি বলে ফেলি নিজেও জানি না। আজ তাহলে চলি, ভালো থাকবেন। আর ওনার কথা শেষ করতে পারলো না, তার আগেই ফোনটা পৈশাচিক সুরে কাঁপছে, যেন হিংস্র পশুর মতো নীরব হুঙ্কার দিচ্ছে। একই সাথে আয়ুর ফোনটাও বাজতে শুরু করলো। ক্রমাগত দুটো ফোন বাজতেই দুজনে একে অন্যের দিকে আশ্চর্য চাহনিতে তাকালো। এটা কি কাকতালীয়? একই সাথে কল আসাটা নর্মাল? তে চোখ ঘুরিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে মিনহু অপরাধীর মতো বলল, সরি ম্যাম। বুকটা ধক করে উঠল। কি কারণে সরি বলল? কেন বলল? কি হয়েছে? তে ঝট করে উঠে দাঁড়ালো। ওপাশ থেকে গাড়ির হর্ন ভেসে আসছে। মিনহু তাহলে কোথায়? তাকে তো নিচে অপেক্ষা করতে বলা হয়েছে। প্রচণ্ড উৎকণ্ঠার সাথে তে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিনহু ভাই? আপনি কোথায়? আপনি কোথায় আছেন এখন? হ্যালো? ফোনটা টুটটুট আওয়াজ শুরু করলো। তে কান থেকে ফোনটা নামিয়ে দেখলো কলটা কেটে গেছে। তে স্থির হয়ে গেল, বরফের মতো জমে গেল। চোখের অবস্থা নিষ্ফলক হলো। মিনহু কেন সরি বলল? কোথায় যাচ্ছে সে? কিছু কি জানে? সাথে সাথে দাঁত শক্ত করলো তে। ভেতরটা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে যাচ্ছে। ধারণাটা সত্যি যেন না হোক, কোনোভাবে যেন সত্যি না হয়। চোখ ঠেলে জল আসছে। বেহায়া অশ্রু কিছুতেই বাদ মানতে চাইছে না। দ্রুত নিজেকে সংবরণ করলো। নিজের ঠোঁটে শক্ত করে দাঁত বসালো। দুর্বল ক্ষুণ্ণ ভঙ্গুর সত্তাকে অক্ষুণ্ণ অটুট চেতনায় বদলে নিল। আয়ুকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বাইরের মানুষকে এক চুলো বুঝতে দেবে না ভিতরটায় কি যাচ্ছে। যতই বুকের ভিতর খান খান হয়ে যাক না কেন, আজ চূর্ণ বিচূর্ণ থেকে কোনোভাবে প্রকাশ করা যাবে না। গেটের কাছে দাঁড়াতেই সিএনজি ধরলো ওরা। কোয়ার্টারমুখী হতেই আয়ুর উদ্দেশ্যে বলল, কলটা কোথা থেকে এসেছিল? কণ্ঠ শুনে বিষম খেলো আয়ু। একটু যেন ঢোক গেল।
থেকে নরম সরম দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে, আজ এই কাঠানো রূপটা নেওয়া যাচ্ছে না তার। আয়ু কতটা মিথ্যে বলবে কিনা একবার চিন্তা করলো, পরক্ষণে সেটা বাতিল করে নিচু গলায় বলল, কয়টা যৌন ভাই দিয়েছিল ভাবি? উত্তরটা পছন্দ হলো না ওর, এটা জানতে চায়নি তে। সরাসরি আয়ুর দিকে তাকালো সে, এমন দৃষ্টিতে তাকালো যেন ওই দৃষ্টির মাঝে টকপকে ক্ষোভ লুকিয়ে আছে। সিএনজির জালযুক্ত জানলা দিয়ে দমকা হাওয়া ঢুকছে। আয়ু তখন মুখের উপর চুল সরাতে ব্যস্ত ছিল। হঠাৎই অমন চাহনি দেখে হাত থামিয়ে ফেললো। তে দিকে আমতা আমতা করে কিছু বলবে, তে ঠোঁটে আঙুল বসিয়ে চুপ হতে বলল। নিজের দিকটা দুর্বোধ্য করে পরিষ্কার কণ্ঠে বলল, কোনো মিথ্যা না, কোনো ভং না, আমি এসব শুনতে চাই না আয়ু আপু। তোমার ভাই কোথায়? হাসপাতালে না অন্য জায়গায়? কলটা কোথা থেকে এসেছিল? একটা কথা মিথ্যা বলবে না তুমি। কলটা কাটার পর যে অবস্থা হয়েছিল সেটা আমি দেখেছি। কাজেই আয়ু স্তব্ধ চোখে তাকালো, তার মুখটা হাঁ হয়ে গেছে। কলের ব্যাপারটা কিভাবে আঁচ করলো কিছু বুঝতে পারছে না। ওর এমন অদ্ভুত আচরণ সত্যি ভয় ধরিয়ে দিচ্ছে। আয়ু বিস্ময়ের চোখে নিচু গলায় বলল, তো তোমার বিহেভিয়ারটা অদ্ভুত লাগছে ভাবি। ইউ আর বিহেভিং লাইক আ স্ট্রেঞ্জার। তে দৃষ্টি সরিয়ে সামনের পানে চাইলো। সিএনজিটা বেশ দাপটের সাথে ছুটছে। আজ স্পিড কমাতে বলার জন্য কেউ নেই, যেন শান্ত নম্র পুরুষটা বেগতিক স্পিড দেখলে মিনহোকে একচোট অপমান করে আসতো। সেই মানুষটা আজ পাশে নেই। মা যেদিন চলে গেল সেই দিনটা আবারও স্মৃতির দুয়ারে হাজির হচ্ছে। কলেজ থেকে প্র্যাকটিক্যাল খাতা সাইন করিয়ে কেবল বাড়িতে ফিরল। বাড়ির ভিতরে কত কত মানুষ গিজগিজ করছে। ভিড় ঠেলে প্রবেশ করলো তে। এরপর খাটের উপর নিথর দেহটা দেখতে পেল। গর্ভধারিণী ব্যক্তি আর নেই। চারিদিকে মৃত্যু মৃত্যু গন্ধটা যেন হাহাকার করছে। স্পর্শে স্পর্শে যেন বুঝিয়ে দিচ্ছে, এইবার তুই নিঃস্বতে, এবার তুই একা। তোর পাশে বাবা নেই, তোর সাথে মাও নেই। যার মাধ্যমে দুনিয়ায় এলি তারাই তোকে এতিম করে চলে গেছে। কলেজ থেকে ফিরে প্রাণহীন শরীরটা ছুঁয়ে দেখলো। যেই মহিলার নাড়ি ছিঁড়ে এই পৃথিবীর আলো দেখলো, সেই মহিলাই পৃথিবীর বুক থেকে দুঃখ বয়ে বিদায় নিল। আজও সেই খুনটুকুর কথা মনে পড়লে থরথর করে শরীর কাঁপে। যদি ওই সময় চাকুক না থাকতো, যদি সে বুকের মাঝখানে তার উষ্ণ আশ্রয়টুকু না দিত, যদি ভরসার হাত বাড়িয়ে আস্থা না দিত, তবে কি হাল হতো ওর? কেমন মানসিক দুরবস্থার মধ্যে যেত সে। আয়ুর মুখ থেকে কিছু শুনতে চায় না। আজ আয়ু চুপই থাকতে চায়। মাথাটা ডানে হেলান দিলতে, চোখ দুটো বন্ধ করে অশ্রু ঝরতে লাগলো। এই নীরবতার ভাষা সে কাউকে বোঝাতে পারে না। তার ভিতরকার কোনো অনুভূতি অপর মানুষকে বোঝাতে বড়ই অক্ষম। আজ নিজের উপর ধিক্কার জন্মাচ্ছে। কেন এইরকম অন্তর্মুখী স্বভাবের বৈশিষ্ট্য পেল? কেন এই অভিশপ্ত স্বভাবটা পেয়ে বসলো? আশেপাশে নিরসংখ্য মানুষ নির্দ্বিধায় মনের কথা ব্যক্ত করেছে, নিজেকে হালকা করে নিয়েছে, সবার সাথে মিলেমিশে যাচ্ছে। তবে সে কেন পারল না? এই যে আয়ু পাশে বসে আছে, সে তার কাছেও কেন বলতে পারলো না? সে তো বলতেই পারলো না, তোমার ভাইকে আমার প্রতিটা মুহূর্তের দরকার আয়ু আপু। আমার দাদা, আমার মা, আমার বাবার মৃত্যু শুনেও যেই চোখ আমি ভিজাইনি, আমি হাওমা করে কাঁদিনি, আজ ওই মানুষটার মৃত্যু সংবাদ শুনলে আমি তো মরেই যাব। আমি চিৎকার করে করে কাঁদবো। আমাকে নিয়ে কে কে ভাববে, কে কোন নজরে দেখবে, আমি কিছুর পরোয়া করব না। আমাকে বুঝতে পারার সবচাইতে প্রাণের মানুষটা তিনিই ছিলেন। ওনার কিছু হলে আমি কিছুতেই শান্ত থাকবো না। আমি নিজের কাছে নিজেকে থামাতে পারবো না আপু। আমি যথেষ্ট ভঙ্গুর, আমি নিঃস্ব। শুধু আমার বাইরের আবরণটুকু তার পরশে শক্ত ছিল। তে মনের কথাগুলো নিজের কাছে রাখলো, মনের গোপন বাক্সে সযত্নে ফেলে দিল। চোখ বন্ধ করে ফিসফিস সুরে বলল, Being introvert is the curse. Can't tell anyone, can't explain anything. Our own people never understand us. People leave us alone. We lost them by mistake. কথাটুকু শেষ হতেই গভীর দম ছাড়লো। বন্ধ চোখের পাপড়ি ছুঁয়ে 2 ফোঁটা অশ্রু ঝরলো। আজ যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, কি দুঃখ যন্ত্রণা ভিতরে দিয়ে যাচ্ছে। এক একটি মুহূর্ত কিভাবে গুজরান করছে তে কেউ জানে না। মনে হচ্ছে
বুকের মধ্যে কোনো দানব ঢুকে তার ছোট্ট হৃদয়টা টুকরো টুকরো করে দিচ্ছে। ধারালো ছুরি দিয়ে ক্রমাগত কুপিয়ে যাচ্ছে। তে চোখের উপর আঁচল চেপে কাঁপা কাঁপা সুরে বলল, আমি সেখানে যেতে চাই আয়ু আপু, তুমি ওখানে নিয়ে চলো আমায়। পাশ থেকে আয়ু ব্যথিত চোখে তাকালো, হাত বাড়িয়ে তের মাথায় আলতোভাবে রাখলো। যতটুকু কোমল হলে একটা মানুষকে শক্ত করানো যায় ততটুকু কোমল হয়ে স্নেহাদ্র সুরে বলল, তুমি তো আমাদের আদরের মানুষ ভাবি। আমরা যাদেরকে ভালোবাসি তাদের চোখে এতটুকু জল সহ্য করতে পারি না। তোমাকে যেমন চুপচাপ দেখে অভ্যস্ত, তেমনি তোমার হাসিতে আমরা খুশি হই। দুনিয়াতে কিছু মানুষ থাকে যাদের মুখ, যাদের হাসি, যাদের একটুখানি আচরণ দেখলে মনটা শান্তিতে ভরে যায়। মনে হয় তাদের সঙ্গটা খুব মধুর। ওরকম মানুষের সান্নিধ্য পেলে জীবনটা সৌভাগ্যবান লাগে। তোমাকে পেয়ে শুধু জাঙ্কুক ভাই না, আমরা সবাই সৌভাগ্যশালী। আর যদি তুমি এরকম করো তাহলে কিভাবে হবে বলো? আমার ভাইটা তোমার আদর যত্নে সামান্যতম খুঁত রাখেনি, তার সামনে তুমি এভাবে যাবে? ঝড় আসার আগে প্রকৃতি ঠান্ডা হয়ে যায়, নিমেষের ভিতরে নিজেকে শান্ত করে নেয়, যেন সবকিছু স্বাভাবিক এমনটাই বুঝতে দেয়। অথচ প্রকৃতি আমাদের সাথে অদ্ভুত চতুরতা দেখায়, আমাদের চোখে নরম ধুলো দিয়ে বসে, বিপদের বেলায় আরেক ঝামেলা ছুড়ে দেয়। আকাশটা গুরুম গুরুম শব্দ করছে, চারপাশটা ঝুপ করে ঠান্ডা হয়ে গেছে। এমন খুটখুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশের বুক ফেটে ফর্সা আলো জ্বলছে, আবার দুম করে আকস্মাত নেমে যাচ্ছে। গাছের ডালপালাগুলো সাংঘাতিক শব্দ করছে, বাতাসের হই হই হুঙ্কার কেমন যেন লাগছে। স্থিরভাবে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ ঘেউ ঘেউ করে অসংখ্য কুকুরের ডাক উঠল। শব্দগুলো একদম স্বাভাবিক ঠেকলো না। আজকের আবহাওয়াটা কেমন রহস্যময়, কুহেলির মতো ধোঁয়াটে অন্ধকার। মালবাহী ট্রাকগুলো কয়েক গজ দূরে থেমে আছে, ঠিক সামনে উল্টে যাওয়া গাড়িটা পড়ে আছে। নির্বিকার স্থির গাড়িটার পানে চেয়ে আছে লোকগুলো। গাড়িটার সমস্ত কাঁচ ভেঙে চুরে একসা, সামান্যতম কাঁচ অবশিষ্ট নেই। রাস্তায় টুকরো টুকরো কাঁচের নিচে তরল তাজা রক্তের ঢোল। রক্তের উপর একটা ক্ষত বিক্ষত হাত পড়ে আছে। ড্রাইভিং সিটে বসা মানুষটা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রক্তমাখা হাতের আঙুলগুলো ক্ষীণভাবে নড়ছে। একটুখানি সাহায্য, একটুখানি অনাকুলের জন্য মানুষটা খুব ব্যাকুল। কতটা অমানসিক যন্ত্রণায় মানুষটা কাতরাচ্ছে, বাঁচার জন্য কতটা আকুলি বিকুলি করছে জাঙ্কুক। মাথা ফেটে সবটুকু রক্ত যেন গলগল করে বেরিয়ে যাচ্ছে। শরীরটা, দানবীয় শক্তিটা একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ প্রাণপণে জুঝতে থাকলো সে। দেহের রন্ধে রন্ধে অসম্ভব ব্যথা করছে। মাথার বাঁ দিক থেকে তরল আঠালো বস্তুটা খুব নিঃসরণ হচ্ছে। চোখ খুলে রাখার দায় ছিল। মৃত্যুটা খুব কাছাকাছি, তবুও জাঙ্কুক হার মানেনি। রক্তে সারা শরীর ভিজে যাচ্ছে, তারপরও বদ্ধ গাড়ির ভিতরে নড়চড় করেই যাচ্ছে। আর কটা মিনিটের যন্ত্রণার সাগরে হাবুডুবু খেলো। এরপরে শরীরটা আচানক স্থির, আর কোনো নড়চড় নেই। রক্তাক্ত আঙুলগুলো আর নড়চড় করলো না। দৃশ্যটা দেখে পাষাণ তুল্য শয়তানটা বিশ্রীভাবে হাসলো। শয়তানটা মনের আনন্দে কল বসালো, ম্যাডাম খেলা শেষ, টাকা পয়সা রেডি রাখেন, কন্ট্রাক্ট মতো কাজ করে ফেলেছি, এখন মালটা হাতে চাই। ম্যাডাম টাকা ব্যক্তিটা বেজায় খুশি। ঠোঁটের কোণে অনাকাঙ্ক্ষিত হাসিটা মৃদুভাবে ফুটল। গম্ভীরতা বজায় রেখে সম্ভ্রান্ত সুরে বলল, আর একটা কাজ করো, ট্রাকটা ওর উপর দিয়ে নিয়ে যাও। চাকার নিচে ওর বডিটা যেন থাকে, মটমট করে হাড় সহ খুলিটা যেন বেরিয়ে যাক। এতটুকু পারবে তো? মাল, পানি, আরও কিছু বাড়িয়ে দেব। আকাশটা চিৎকার দিয়ে উঠল। বজ্রপাত শুরু হয়েছে। বাতাসের উত্তেজনা বহুগুণ বেড়েছে। যে কোনো মুহূর্তে দামার সাথে বৃষ্টি হবে। শয়তানটা বাতাসের জন্য চোখের সামনে হাত রাখলো। চোখকে ধুলো থেকে বাঁচাতে গিয়ে গাড়ির পানে চাইলো। চোখ দুটো বাড়তি টাকার জন্য চকচক করছে। নিজের ঠোঁটটায় জিভ বোলালো সে। শয়তানটা এখনো জানেই না সে কাকে পিষতে চাইছে। যদি সে একটুখানি জানতো লোকটার আসল পরিচয় কি, কি তার মুখ্য পেশা, তবে শয়তানটা ভুলেও এই সাহস পেত না।
যদি একবার, শুধু একবার প্যান্টের লেফট পকেটে হাত দিত, তবে রক্তাক্ত আইডিটা দেখতে পেত। এরপর তার মুখ বন্ধ হয়ে যেত। কিছুক্ষণ সে ভাবল, এরপর বেপরোয়া কণ্ঠে বলল, ঠিক আছে, তাই করছি। শেষ তো হয়েই গেছে, বাকি কাজটা সারতে কি সমস্যা। মহিলাটি সম্মতি দিয়ে ফোনটা রাখলো। নিষ্ঠুরটা স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিচ্ছে। এবার রাক্ষসের মতো বিশাল দেহি ট্রাকটা এগোচ্ছে। গোগ্রাসে গিলে ফেলার জন্য ভগ্ন গাড়িটার দিকে ছুটছে। বজ্রপাতের গুরুম শব্দটা ভূমি কেঁপে উঠল। আকাশ থেকে একের পর এক বজ্রপাত হচ্ছে। শয়তানটা যে স্পিড বাড়াতে উদ্যত হলো, অমনি দূর থেকে জলে কিছু দেখতে পেল। দ্রুত ব্রেক কষল সে। ওটা কি চলছে? দূর থেকে কিছু একটা আসছে। 2 সেকেন্ডের জন্য স্থির হলো সে। তুমুল বৃষ্টির জন্য আপচে দেখাচ্ছে। আরও কিছুক্ষণ দম বন্ধ করে চেয়ে রইল। এরপর বিস্ফোরিত নেত্রে বিড়বিড় করে বলল, সর্বনাশ! এ কি, গাড়ি আসছে তো! কথাটা শেষ করতে দেরি, অমনি অস্থির হলো সে। উল্টানো গাড়িটার পানে ভীতভাবে চাইল। এটাকে ভাগ্য বলা উচিত নাকি দুর্ভাগ্য? তাড়াতাড়ি ট্রাকটা ব্যাকে নিতে হলো। সম্পূর্ণ ট্রাক ঘুরিয়ে অন্য রাস্তায় ছুটল। বৃষ্টি তখনও থামেনি, আকাশের গর্জন তখনও কমেনি। বৃষ্টির জলের সাথে লালচে স্রোত যাচ্ছে। দূর থেকে আগত গাড়িটা উদ্যম গতিতে ব্রেক কষল। মাঝপথে থামার কারণে প্রবল ঝাঁকুনি খেলো। সামনের দৃশ্য দেখে ড্রাইভারটা ভুরুকুচকে বলল, সামনে একটা গাড়ি উল্টে আছে। স্যার, সেই রাস্তার জন্য তো রাস্তা ব্লক। বজ্রপাতের ফর্সা আলোয় চারপাশটা কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল হলো। লোকটা এক পলকের জন্য গাড়িটা দেখতে পেল। ওই মর্মান্তিক দৃশ্য দেখে জমে গেল সে। কান থেকে ফোনটা নামাতে নামাতে অস্ফুট সুরে বলল, জাংকুক স্যার? মিস্টার এসকে, ইনি সেই ব্যক্তি যে জিহোর কেসে জাংকুককে সাহায্য করেছিল। চমকে উঠে পিছনে তাকালো ড্রাইভার। স্যারের মুখে ওইটুকু নাম শুনে ভীষণ চমকে গেল সে। তাড়াতাড়ি ধাক্কা মেরে গাড়ির দরজাটা খুলে ফেললো। পিছন থেকে লোকটা বেরিয়ে আসছে। দুজনে হড়বড় করে ছুটে যাচ্ছে। বৃষ্টির মধ্যে গাড়ির কাছে পৌঁছায়। পুরো রাস্তা লাল বর্ণে ভেসে গেছে। পায়ের নিচে থপথপ শব্দে রক্ত জলের সাথে একেবারে মিলেমিশে গেছে। লোকটা প্রচণ্ড ভয়ে শিউরে উঠল। ড্রাইভারকে তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলতে বলল। রাস্তায় হাঁটু গেড়ে ভিতরটায় চোখ দিল সে। করুণ অবস্থা দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, ড্রাইভার জলদি, অবস্থা ভালো না, তাড়াতাড়ি সিট বেল্ট কাটো, দেরি করো না, সময় নেই, এখনই বের করতে হবে। ড্রাইভার পকেট থেকে একটা ছুরি বের করলো। ঘষে ঘষে মোটা সিট বেল্টটা কাটলো। সেই সুযোগে লোকটা ধরাধরি করে বের করলো। জাংকুকের হাতটা কাঁধে তুলে গাড়িতে নিয়ে গেল দুজনে। এরপর ড্রাইভার দেরি না করে গাড়ি স্টার্ট দিল। এক ধাক্কায় স্পিডের সীমা 70+ তুলেছে। পিছন থেকে স্যারের অস্থির আচরণ দেখা যাচ্ছে। জাংকুককে জাগানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারবার চিৎকার করে বলছে, জাংকুক স্যার, চোখ খুলুন, আপনি কিছু শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই, শব্দ নেই। রক্তে নরম গদিটা ভিজে যাচ্ছে। এখনো ব্লিডিং হচ্ছে। গায়ে নেভি শার্টটা আস্ত নেই। একেবারের জন্য সাড়া দেয়নি সে। লোকটা কানে ফোন লাগিয়ে জায়গা মতো কল বসালো। ড্রাইভারটা সামনে থেকে বলল, স্যার, কোথায় নিয়ে যাব? লোকটা চুপ রইল, ভাবনার জন্য সময় নিল। এরই মধ্যে কলটা রিসিভ হলো। সে উৎকণ্ঠার সাথে বলল, হ্যালো স্যার, জাংকুক স্যারকে পেয়েছি। অবস্থা ভালো না, অ্যাটেম্প টু মার্ডার। গাড়ি উল্টে ছিল, আমি স্পটে গিয়ে উদ্ধার করলাম। মারাত্মক ব্লিডিং হচ্ছে, কোথায় নেব? ঠিকানাটা চুপচাপ শুনে নিল। সে কলটা কেটে দিল। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এদিকে জাংকুকের অবস্থা খুব খারাপ। এক টান দিয়ে জাংকুককে বুকের সাথে চেপে ধরে শার্টটা খুলে ফেললো। রক্তে ভেজা শরীরে তুলো দিয়ে মোছার চেষ্টা করলো। হঠাৎ কি ভেবে বাঁ হাতের কবজিটা টেনে আনলো সে। পালস চেক করতেই চিৎকার দিয়ে বলে উঠল, ও মাই গড, ড্রাইভার তাড়াতাড়ি, নিঃশ্বাস স্লো হয়ে যাচ্ছে, পালস রেট অনেক কম,